দুশ্চিন্তা বা মানসিক চাপ কমাতে শ্বাস প্রশ্বাস, মেডিটেশন বা রিল্যাক্সেশনের টেকনিক আসলে কতটা কার্যকর? আপনি ব্রিদিং এর কথা একটু আগে বলছিলেন, আরো কি কি বিষয়গুলো আসলে রয়েছে? আচ্ছা, এই ক্ষেত্রে আমি বলবো যে মেডিটেশন বা রিল্যাক্সেশন মানে দুশ্চিন্তা কমানোর ক্ষেত্রে বা চাপ কমানোর ক্ষেত্রে দরকার, আমি সেটা বলবো না, আমি বলবো খুবই দরকার, ভীষণ দরকার। হ্যাঁ, কারণ আমাদের যে কোনো রকমের যখন স্ট্রেস হয় সেটা কিন্তু বডিতে ফার্স্টে আমরা ফিল করি। সো আমার বডি যদি রিল্যাক্স থাকে তাহলে যে কোনো মেন্টাল লেভেলে সেটাকে মোকাবেলা করাটা অনেক বেশি ইজি হবে। বাট আমি যখন আমার বডি অকুপাইড হয়ে যাচ্ছে উইথ স্ট্রেস, মানে আমি খুবই চাপ, আমি আমার হার্টে ফিল করছি, আমি কথা বলতে যে আমার কথা জড়িয়ে যাচ্ছে, আমার হাত পা কাঁপছে, হ্যাঁ, সো সবসময় যদি আমার বডি রুম একটা অবস্থায় থাকে তাহলে কিন্তু ইন লং রান পরবর্তীতে দেখা যাবে খুব অসুবিধা হবে। হ্যাঁ, তো সেই জায়গাটা থেকে যদি আমি রিল্যাক্সেশন প্র্যাকটিস করি, রিল্যাক্সড হই ডেইলি, খুব বেশি না, হয়তো বা 5 মিনিটস, 5 মিনিট বা 10 মিনিটের জন্য জাস্ট আমি এটা প্র্যাকটিস করছি যে আমি আমার ফুল বডিকে রিল্যাক্স করছি, তো এটা খুবই এফেক্টিভ। তার পাশাপাশি হচ্ছে মেডিটেশন। মেডিটেশনটা অ্যাকচুয়ালি কি, মেডিটেশনে আসলে আমরা আমাদের চিন্তার জগৎ থেকে আমাদের অনুভূতির জগতে যাই, মানে থিঙ্কিং থেকে ফিলিংয়ে আসি। সো আমি যখন এরকম চোখ বন্ধ করে একটা পোশ্চারে জাস্ট ফোকাসড হচ্ছে আমার ফিলিংগুলো কি হচ্ছে, তখন কিন্তু অটোমেটিক্যালি, হয়তো প্রথম দিকে হবে না, কিন্তু একটা সময় যে না আমি ফিল করবো যে আমার সেই চিন্তাটা খুব একটা হচ্ছে না, তাহলে চিন্তাই যেখানটায় থাকবে না সেখানে দুশ্চিন্তা তো আসার কোনো কারণই নেই। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে ভীষণ উপকারী। জি, মানে বয়স ভেদে প্রত্যেকটা মানুষ এই ধরনের নেতিবাচক চিন্তা, দুশ্চিন্তা বা ওভার থিঙ্কিং বা রিপিটেটিভ থিঙ্কিং, এখান থেকে কি করে বেরোতে পারেন? মুক্তির উপায়টা আসলে কি? আচ্ছা, এটা তো আসলে একদম হুট করে হয় না, একদম ছোটবেলার একটা প্যাটার্ন থাকে, তো এখান থেকে বের হওয়াটা ডিফিকাল্ট, কিন্তু বের হওয়া সম্ভব। তো তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে তাকে আগে নিজেকে অ্যাওয়্যার হতে হবে যে আমি আসলে একটা নেতিবাচক চিন্তার মধ্য দিয়ে যাচ্ছি, এবং সে যে আশঙ্কাগুলো করে বা সে যেটা ভাবে যে খারাপ কিছু হতে যাচ্ছে বা খারাপ কিছু হবে, তখন তাকে ওটা টেস্ট করতে দেওয়া যে তুমি তো ভেবেছিলা যে বাবা এখনো ফিরছে না, বাবার কি অ্যাক্সিডেন্ট হলো, বাবা তো ফিরেছে, এবং 1 মাস ধরে তুমি এরকম টেনশন করেছো, 1 মাসে কিন্তু তোমার টেনশন অনুযায়ী এটা হয়নি। সো ওকে কেউ যদি একটু সাপোর্ট দেয়, একটু হেল্প করে, এবং যাদের ক্ষেত্রে ধরেন এটা একটু বেশি, তাদের হয়তো বা অনেক সময় অন্য একজনের সাহায্যের দরকার হয়, স্পেশালি সেটা যদি মেন্টাল হেলথ প্রফেশনাল যারা, তাদের একটু যদি সাহায্য নিতে পারে তাহলে কিন্তু সে খুব ইজিলি ওই জিনিসটা থেকে বের হয়ে আসতে হবে। নারীদের মধ্যে কিন্তু এই যে মানসিক চাপ বা দুশ্চিন্তার বিষয়গুলো অনেকটুকুই বেশি, এবং ঘর এবং বাহির দুটো সামলাতে গিয়ে তারা অনেক ধরনের সমস্যার মধ্যেই ভোগেন, এবং বাসায় এসে কিন্তু আবার একটা গিল্ট ট্রিপের মধ্যে থাকেন যে আমি সংসারে সময় দিতে পারছি না, বাচ্চাকে সময় দিতে পারছি না। এই বিষয়টা কি করে ব্যালেন্স করা যায়, এটা একটা বিষয়। এবং তাদের যে একটা এক্সপেকটেশন পরিবারের অন্য সদস্যদের প্রতি, সেটাও যখন মিট করছে না, তখনও কিন্তু তারা খুব একটা মানসিক চাপের মধ্যে ভুগছেন। এটাকে আসলে কিভাবে? হ্যাঁ, সেটা হচ্ছে ফিমেলদের আসলে চাপটা অনেক বেশিই হয়, এবং যে কোনো রকমের মানসিক সমস্যার ক্ষেত্রেও দেখা যায় যে পুরুষদের থেকে মহিলাদের হারটা কিন্তু বেশি। হ্যাঁ, যারা মানসিক সমস্যায় আক্রান্ত হয় বা মানসিক রোগে আক্রান্ত হয়, তার কারণ কি, মহিলারা দীর্ঘদিন ধরে অনেক রকমের অনুভূতি, অনেক রকমের চিন্তা, ওগুলা কি করে সাপ্রেস করে, মানে অবদমন করে রাখে। তো এই যে এটা অবদমন অবস্থায় কিন্তু থাকে না, এটা কোনো না কোনোভাবে বের হয়, হয়তোবা যেভাবে যে ঘটনাটা তার মধ্যে অনুভূতি তৈরি করেছে বা ইমোশনটা করেছে, সে তাকে সরাসরি কিছু বলছে না বা সেই সিচুয়েশনে কিছু করেনি, কিন্তু একটা অন্য সিচুয়েশনে অন্য মানুষের সাথে অন্য প্রেক্ষাপটে এটা কিন্তু চলে আসছে। তো এইগুলা কিন্তু ইমব্যালেন্স তৈরি করে। হ্যাঁ, আরেকটা হচ্ছে যেটা বললেন যে সে বাইরে কাজও করছে, প্লাস তাকে বাসার সব রেসপন্সিবিলিটিও কিন্তু ফুলফিল করতে হচ্ছে, এবং এটা তার জন্য অবশ্যই একটা স্ট্রেস। তো এই ক্ষেত্রে ফিমেলরা যেটা করতে পারে যে সব সময় না, অনেক সময় হয় কি আমি হয়তো আর নিতে পারছি না, বা আমার বডি আর পারমিট করছে না, আমার একটু রেস্ট দরকার। হ্যাঁ, তো সেই জায়গাটা থেকে কোনো কোনো কাজের ক্ষেত্রে তাকে একটু না বলতে হবে, আরেকজনকে হার্ট করে না। অফিসে মনে হচ্ছে প্রেশার বেশি, অফিসে সেটা সে সুন্দর করে অ্যাসার্টিভ ওয়েতে বলতে পারে। হ্যাঁ, অ্যাসার্টিভ ওয়েটা আসলে কি, মানে আমি আমার কথা বলবো, আমি আমার যে অসুবিধা হচ্ছে বা আমি কি চাই সেটা আমি বলবো, কিন্তু অন্যকে অসুবিধায় না ফেলে বা অন্যকে কষ্ট না দিয়ে, বা আমি এমন কোনো শব্দ ব্যবহার করব না যে হার্ট হবে। জি ম্যাডাম, এটা যদি পরিবারের ক্ষেত্রে আসলে আসে, আমরা সবসময় দেখি মানসিক চাপ, দুশ্চিন্তা সবকিছুর ম্যাক্সিমাম কিন্তু আসলে পরিবারেই প্রেজেন্টেশনটা হয়, বা সেখানে এসে হয়তো আমি মেজাজ খারাপ করে ফেলছি, রাগটা ধরে রাখতে পারছি না, এই বিষয়গুলো ছোট সদস্যরাও আসলে পরিবার অনেক বেশি ফিল করে থাকে। পরিবারের বাকি সদস্যদের আসলে সাপোর্টিভ রোলটা আসলে কিভাবে প্লে করা উচিত, যদি দেখছি আমার একজন পার্টনার, হাজবেন্ড বা ওয়াইফের ক্ষেত্রে যে সে মানসিক চাপে ভুগছে? সেটা হচ্ছে যে পরিবারের অন্যরা যদি এটা অ্যাড্রেস করে, খেয়াল করে, এবং তারা সেই জায়গাটা থেকে নিজেরা উদ্যোগ নিয়ে
দেখতে পারে যে আচ্ছা একজনের উপর তো বেশি প্রেশার হয়ে যাচ্ছে, তাহলে তাকে আমরা কিভাবে সাহায্য করতে পারি, এটা একটা হতে পারে। আর যদি এমন হয় পরিবারের সিস্টেমটা এরকম যেখানটা একজন ভীষণ প্রেশার নিচ্ছে, হয়তোবা সে মা ভীষণ প্রেশার নিচ্ছে বা বাবা ভীষণ প্রেশার নিচ্ছে, কিন্তু অন্যরা না খেয়াল করছে না সেটা বা বুঝতে পারছে না, তখন যে আসলে সে প্রেশারটা ফিল করছে তাকে কিন্তু বলতে হবে যে আমার না প্রেশার হয়ে যাচ্ছে। কারণ আমরা বেশিরভাগ সময় কি ধরে নেই ব্যাপারটা এরকম যে বলবো কেন, বুঝে নিবে, হ্যাঁ আমি তো অমুকের ওয়াইফ, সে আমার হাজবেন্ড বুঝে নিবে, বা হাজবেন্ড ভাবে আমার ওয়াইফ সে বুঝে নিবে, এটা কেন বলতে হবে। আসলে আমাদেরকে সবাইকে অ্যাওয়্যার হতে হবে যে যদি অন্যরা বুঝতে না পারে আমি বলতে তো কোনো অসুবিধা নেই, আলোচনা একদম তাই, খোলামেলা আলোচনাটা করতে হবে।